হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা দেখো তোমাদের ক্লাস 8 এর পরিবেশ বিজ্ঞান থেকে সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য চ্যাপ্টার নাম্বার 2.3 অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া এর উপর আমরা সেকেন্ড ক্লাস প্রোভাইড করতে চলেছি। অলরেডি এই চ্যাপ্টারের উপর আমরা একটি ক্লাস প্রোভাইড করেছি এবং একটি ক্লাসে দেখো প্রথম থেকে শুরু করে একদম এখানে তোমাদের উৎসেচক বা এনজাইম এর আগে পর্যন্ত আমরা ডিসকাস করেছিলাম। যে সমস্ত কনসেপ্ট গুলো আছে সেগুলো খুব সহজভাবে বুঝে নিয়েছিলাম। তার সাথে এতটা পর্যন্ত মানে এই যতটা পড়ানো হয়েছিল সেখান থেকে তোমাদের সেকেন্ড টার্মে যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে এবং তার সাথে প্রশ্নবিচিত্রা যখন আমরা সমাধান করেছিলাম এই জায়গা পর্যন্ত যে সমস্ত প্রশ্নগুলো ছিল সেগুলো কিন্তু আমরা আলোচনা করেছিলাম এবং তার সাথে রায়ো মার্টিন সহায়িকা থেকে কিন্তু তোমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো আমি ডিসকাস করেছিলাম। দেখো আমাদের আজকের ক্লাসের প্রথম যে বিষয় সেটা হচ্ছে উৎসেচক বা এনজাইম। এটা একটা জৈব অনুঘটক। বিশেষ বিশেষ ধরনের জৈব অনুঘটক বা এনজাইম না থাকলে আমাদের জীবকোষে বেশিরভাগই কিন্তু রাসায়নিক বিক্রিয়া সেগুলো কিন্তু ঘটতে পারতো না। এবং আমাদের শরীরে যে সমস্ত জৈব অনুঘটক গুলো থাকে সেগুলো কিন্তু প্রধানত কি দিয়ে তৈরি? প্রোটিন দিয়ে তৈরি। মানে এগুলো হচ্ছে কিন্তু প্রোটিন জাতীয় যৌগ। এবং অনুঘটক মানে তোমরা জানো, অনুঘটক মানে হচ্ছে অল্প পরিমাণে উপস্থিত থেকে কোন রাসায়নিক বিক্রিয়ার বেগটাকে বাড়িয়ে দেয়। কোন কোন ক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়ার বেগ কমাতেও পারে, তাই না? আমরা দেখেছিলাম যে দুই ধরনের অনুঘটক হয়, একটা হচ্ছে ধনাত্মক অনুঘটক, একটা হচ্ছে ঋণাত্মক অনুঘটক। ধনাত্মক অনুঘটকরা বিক্রিয়ার বেগ বাড়ায় এবং ঋণাত্মক অনুঘটকরা বিক্রিয়ার বেগটাকে কমিয়ে ফেলতে পারে। তাহলে এক্ষেত্রে উৎসেচক বা এনজাইমের যদি সংজ্ঞাটা আমরা রায়মার্টিন থেকে দেখি, দেখো এখানে তোমাদের পেজ নাম্বার হচ্ছে 212। এখানে বলা হচ্ছে এই জায়গাটা শুধুমাত্র সংজ্ঞাটা তোমরা দেখবে। প্রোটিনধর্মী যে জৈব অনুঘটক সজীব কোষে উৎপন্ন হয়ে কোষের ভিতরে বা বাইরে উপযুক্ত পরিবেশে কোনো জৈব রাসায়নিক বিক্রিয়াকে ত্বরান্বিত বা মন্দীভূত করে। দেখো প্রোটিনধর্মী অবশ্যই হতে হবে। জৈব অনুঘটক মানে সেটা বেশিরভাগ প্রোটিন দিয়েই তৈরি হয়। সজীব কোষে উৎপন্ন হয়, নিয়ে ওই যেখানে উৎপন্ন হচ্ছে সেই কোষের ভিতরে বা সেই কোষের বাইরে উপযুক্ত পরিবেশে কোন একটা ওই জীবকোষের মধ্যে কোন একটা রাসায়নিক বিক্রিয়াটাকে হয়তো তার বেগটাকে বাড়িয়ে দেয়, ত্বরান্বিত করে মানে বিক্রিয়ার বেগটাকে বাড়িয়ে দেয়, বা মন্দীভূত করে মানে বিক্রিয়ার বেগটাকে কমিয়ে দেয়, এবং বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে, তাকে উৎসেচক বলে। আমরা এর আগে অনুঘটক পড়েছিলাম। অনুঘটক শুধু বিক্রিয়ার বেগটাকে হয় বাড়ায় বা কমায়, কিন্তু বিক্রিয়া শেষে অনুঘটক কিন্তু অপরিবর্তিত থাকে। বিক্রিয়ার শেষে অনুঘটকের ভর এবং ধর্ম কিন্তু কোনো চেঞ্জ হয় না। এক্ষেত্রে উৎসেচকটাও কিন্তু একই রকম। উৎসেচক শুধুমাত্র জৈব রাসায়নিক বিক্রিয়াকে মানে তার বেগটাকে বাড়ায় বা কমায়, কিন্তু তারপরে মানে বিক্রিয়া শেষে তার কোনো পরিবর্তন কিন্তু হয় না, মানে অপরিবর্তিত থাকে। তাহলে এক্ষেত্রে উৎসেচকের সংজ্ঞাটা তোমরা একটু দেখে নিও। এবং এখানে দেখো এই জায়গাটা থেকে কিন্তু তোমাদের সেকেন্ড টার্মের প্রশ্ন আসে, সেটা হলো একটি জৈব অনুঘটকের নাম লেখো। তোমরা লিখবে আলুর ক্যাটালেজ। কেমন? আলুর মধ্যে এক ধরনের উৎসেচক থাকে, সেটার নাম হচ্ছে ক্যাটালেজ। যদি একটা টেস্ট টিউব নেওয়া হয়, দেখো এখানে পরীক্ষা করা হয়েছে, একটা টেস্ট টিউব নিয়ে এর মধ্যে সামান্য পরিমাণ দেখো হাইড্রোজেন পারঅক্সাইড নেওয়া হয়েছে, তাই না? হাইড্রোজেন পারঅক্সাইড মানে হচ্ছে H2O2। H2O2 নেওয়া হয়েছে, নিয়ে সমপরিমাণ জল মিশিয়ে রাখা হলো। তাহলে H2O2 এবং জল যদি মেশানো হয় তাহলে দেখো এখানে অক্সিজেনের বুদবুদ বেরোনোর হার খুবই কম। অক্সিজেন বেরোয় কিন্তু সেটা কিন্তু খুবই কম পরিমাণে বেরোয়, মানে এখানে বিক্রিয়ার হারটা কম। এবার যদি আরো একটা টেস্ট টিউব নেওয়া হয়, সেখানে এই H2O2 মানে হাইড্রোজেন পারঅক্সাইড নিয়ে তাতে যদি অল্প জল দিয়ে তারপরে এবার সদ্য কাটা মানে জাস্ট ফ্রেশলি যেটা কাটা হয়েছে, এখনই কাটা হয়েছে, সেই রকম আলুর টুকরো যদি ফেলে দেওয়া হয় তাহলে দেখবে এবার কিন্তু ওই হাইড্রোজেন পারঅক্সাইডটা তাড়াতাড়ি ভেঙে যাচ্ছে, নিয়ে জল এবং অক্সিজেন গ্যাস বের হচ্ছে। কেমন? অক্সিজেন গ্যাসটা কিন্তু সেখান থেকে বুদবুদ আকারে বেরিয়ে যাচ্ছে। তাহলে আগে যখন আলুর টুকরো দেওয়া হয়নি তখন বিক্রিয়া কম ছিল, এখন আলুর টুকরো দেওয়াতে বিক্রিয়ার হারটা বেড়ে গেছে। তার কারণ হচ্ছে আলুর মধ্যে এক ধরনের এনজাইম থাকে, সেটা হচ্ছে আলুর ক্যাটালেজ। যদি বলে কোন অনুঘটক হাইড্রোজেন পারঅক্সাইডের বিয়োজনকে ত্বরান্বিত করে বা হাইড্রোজেন পারঅক্সাইড থেকে জল এবং অক্সিজেন উৎপন্ন করতে সাহায্য করে, উত্তর হবে আলুর ক্যাটালেজ। এছাড়া দেখো মেটে লিভার, এর মধ্যেও কিন্তু ক্যাটালেজ এনজাইম থাকে, সেটা কাঁচা অবস্থায়, সেদ্ধ অবস্থায় কিন্তু নয়। যাই হোক, এখানে আলুর ক্যাটালেজ এই জায়গাটা তোমরা পড়বে, এখান থেকে প্রশ্ন আসে। এরপর দেখো এখানে এই যে জায়গাটা, এখান থেকে শর্ট কোশ্চেন আসে। যেমন দেখো তোমাকে বলবে যে অড়হর ডাল বা তরমুজের বীজে কোন এনজাইম থাকে? উত্তর হবে ইউরিয়েজ। কেমন? ইউরিয়েজ নামক এক ধরনের এনজাইম কিন্তু থাকে।
একটা যদি তুমি কাঁচের গ্লাস নাও, কাঁচের গ্লাসে দেখো কি করা হয়েছে, ইউরিয়া নেওয়া হয়েছে। ইউরিয়াটা তোমরা সহজেই পেয়ে যাবে যে কোনো জায়গা থেকে, তাই না? এটা একটা সার। এই ইউরিয়া যে সার, সেটা নিয়ে তাকে জলে আমরা গুলে দেব, সহজেই কিন্তু জলে গুলে যাবে। গুলে দেওয়ার পর যদি 1 চামচ অড়হর ডালের গুঁড়ো যদি মিশিয়ে রাখা হয়, নিয়ে 10 মিনিট যদি ভিজিয়ে রাখা হয়, তাহলে পাশ থেকে যদি তুমি গন্ধ নাও, দেখবে যে একটা ঝাঁঝালো গন্ধ তুমি পাচ্ছ। আর তোমরা জানো ঝাঁঝালো গন্ধটা কার? সেটা হচ্ছে অ্যামোনিয়ার গন্ধ। কেমন? অ্যামোনিয়া মানে সেক্ষেত্রে NH3 এই গ্যাসের গন্ধ হচ্ছে ঝাঁঝালো, তাহলে ঝাঁঝালো গন্ধ পাবে। এবার এই দ্রবণটার মধ্যে যদি তুমি ফেনলফথেলিন দ্রবণ যোগ করো, ফেনলফথেলিনের এমনিতে কোনো বর্ণ থাকে না, সেটা প্রশম যদি হয় তাহলে সেই অবস্থায় বর্ণহীন থাকে। যখনই তুমি ফেনলফথেলিন দ্রবণ যোগ করবে, সঙ্গে সঙ্গে দেখবে এক্ষেত্রে কিন্তু দ্রবণটা কি হয়ে যাবে, গোলাপি বর্ণের হয়ে যাবে। তার কারণ কি? এক্ষেত্রে দেখো আমরা জানি যে অড়হর ডালের মধ্যে কি থাকে, ইউরিয়েজ নামক এক ধরনের উৎসেচক থাকে। নিয়ে এই যে ইউরিয়েজ, সেটা কি করে, ইউরিয়ার সঙ্গে জলের বিক্রিয়া ঘটিয়ে অ্যামোনিয়া তৈরি করে। দেখো এটা হচ্ছে CONH2 এটা হচ্ছে ইউরিয়া। কেমন? ইউরিয়ার সঙ্গে জলের বিক্রিয়া যখন হয় এবং এক্ষেত্রে যে অনুঘটকটা কাজ করে সেটা হচ্ছে ইউরিয়েজ, সেই অনুঘটক যখন কাজ করে তখন তৈরি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং তার সঙ্গে অ্যামোনিয়া গ্যাস তৈরি হচ্ছে। এবার তার জন্য কি হচ্ছে, এই অ্যামোনিয়া তৈরি হচ্ছে সেটা কি করছে, দ্রবণটাকে ক্ষারীয় করে দিচ্ছে। কেমন করে দিচ্ছে? ক্ষারীয় করে দিচ্ছে। আর ক্ষারীয় দ্রবণে যদি ফেনলফথেলিন যোগ করা হয় তাহলে সেইটা কিন্তু গোলাপি বর্ণ ধারণ করে। এরপরে প্রস্রাবাগারে, সেখানেও কিন্তু অ্যামোনিয়ার গন্ধ পাওয়া যায়। নর্দমার জীবাণুরা প্রস্রাবের ইউরিয়া ভেঙে সেখান থেকে অ্যামোনিয়া তৈরি করে। এছাড়া দেখো এই জায়গাটা জাস্ট রিডিং করবে। দেখো খাবারের বিভিন্ন উপাদান, প্রোটিন, শর্করা, লিপিড হজম করতে নানা ধরনের এনজাইম দরকার। তোমাদের খাদ্য থেকে শক্তি তৈরি করতে, নতুন নতুন প্রোটিন তৈরি করতে ডিএনএ মানে ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, হরমোন, কোষ পর্দার নানান প্রয়োজনীয় লিপিড তৈরি করতে, কোষের মধ্যে নানা রকম ক্ষতিকারক যৌগকে নষ্ট করতেও কিন্তু এনজাইম লাগে। তাহলে এই জায়গাগুলো হচ্ছে এনজাইমের কাজ। কেমন? এই পোর্শনটা দেখবো, তবে তার আগে দেখো এখানে আমরা রাইমার্টিন থেকে তোমাদের বললাম উৎসেচকটা তোমরা দেখবে। কেমন? আর এইদিকে দেখো এই জায়গাগুলো আমি আগের ক্লাসে ডিসকাস করেছি আগের দিন। এখানে এই জায়গাটা তোমরা দেখতে পারো, এটা আমি টেক্সট বুকের মধ্যেও বললাম যে আলু বা মেটের ক্যাটালাইজ নামক উৎসেচক দ্রুত H2O2 মানে হাইড্রোজেন পারঅক্সাইডের বিয়োজন ঘটায়, নিয়ে হাইড্রোজেন পারঅক্সাইডকে ভেঙে দিয়ে কিসে পরিণত করে, জল এবং অক্সিজেন গ্যাসে পরিণত করে। কেমন? এরপরে দেখো এখানে তোমাদের সেরকম আর কিছু নেই, আমরা চলে যাব এই পোর্শনটা, অর্থাৎ তাপ গ্রাহী এবং তাপমোচী পরিবর্তন। আগে আমরা টেক্সট বুক থেকে দেখব। প্রথমে দেখো তাপমোচী রাসায়নিক বিক্রিয়া মানে এক্সোথার্মিক রিঅ্যাকশন। তাপমোচী মানে তাপটাকে মোচন করে, মানে তাপটাকে ছেড়ে দেয় বাইরে। তাহলে যে সমস্ত রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, যেখানে দেখবে রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে তাপ উৎপন্ন হচ্ছে, সেটাকে আমরা বলবো তাপমোচী রাসায়নিক পরিবর্তন। মনে রাখবে যদি ভৌত পরিবর্তন হয়, ভৌত পরিবর্তন মানে কি? ভৌত পরিবর্তন মানে হচ্ছে কোন একটা বিক্রিয়া হচ্ছে যেখানে পদার্থের মূল গঠন বা ধর্মের কোনো পরিবর্তন হয় না, তার সঙ্গে নতুন ধর্ম বিশিষ্ট কোনো পদার্থ কিন্তু উৎপন্ন হয় না, সেটা হচ্ছে ভৌত পরিবর্তন। আর রাসায়নিক পরিবর্তন মানে যে ক্ষেত্রে যারা বিক্রিয়া করছে এবং যেটা উৎপন্ন হচ্ছে সেটা সম্পূর্ণ আলাদা, মানে যারা বিক্রিয়া করে তাদের ধর্ম পাল্টে যায়, নিয়ে নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ উৎপন্ন হয়, সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এবার ভৌত পরিবর্তনে মনে রাখবে তাপের উদ্ভব মানে তাপ তৈরি, বা তাপের শোষণ মানে তাপ বর্জিত মানে সেটা ঠান্ডা হওয়া। তাপের উদ্ভব মানে গরম হবে, তাপের শোষণ মানে সেটা ঠান্ডা হবে। এই যে দুটো ঘটনা, তাই না? এই দুটো ঘটনা ঘটতেও পারে আবার নাও পারে। কিছু কিছু ভৌত পরিবর্তন পাবে যেখানে তাপ উৎপন্ন হয়, কিছু কিছু ভৌত পরিবর্তন পাবে যেখানে তাপের শোষণ হয়, কিছু অনেক ভৌত পরিবর্তন পাবে যেখানে তাপের উদ্ভবও হয় না, তাপের শোষণও কিন্তু হয় না। কিন্তু মনে রাখবে যদি রাসায়নিক পরিবর্তনের কথা আমরা ভাবি, তাহলে রাসায়নিক পরিবর্তন মানেই হয় তাপের মোচন হবে মানে তাপ তৈরি হবে, কেমন তাপ ছেড়ে দেবে, বা তাপগ্রাহী পরিবর্তন হবে মানে তাপের শোষণ হবে, তাপ সেখানে শোষিত হবে। দুটোর মধ্যে একটা কিন্তু অবশ্যই ঘটবে যদি সেটা রাসায়নিক পরিবর্তন হয়। এবার আসবো আমরা এই ক্ষেত্রে যে এই যে রাসায়নিক পরিবর্তন হচ্ছে, দেখো কার্বনের দহন। দহন মানে কি? দহন মানে কোনো জিনিসকে অক্সিজেনের সাহায্যে পোড়ানো, অক্সিজেনের সাহায্যে পোড়ানো এবং সেখানে
তাপ আর আলো তৈরি হওয়া, সেটাকে আমরা বলবো দহন বিক্রিয়া। যেমন কার্বনকে বাতাসে পোড়ানো মানে অক্সিজেনের সাহায্যে পোড়ানো যদি আমরা করি, তাহলে সেক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয় প্লাস তাপ। তাপমোচী বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয়, তাই জন্য সব ক্ষেত্রে আমরা প্লাস তাপ লিখবো। কেমন? পোড়া চুন মানে ক্যালসিয়াম অক্সাইড, এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, তার সঙ্গে জল মেশালে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড মানে কলিচুন উৎপন্ন হয়, তার সঙ্গে জল মানে তাপ উৎপন্ন হয়। তুমি যদি একটা পাত্রতে পোড়া চুন নাও, নিয়ে জল মেশাও, দেখবে পাত্রটা হাত দেবে, দেখবে সেটা কিন্তু গরম হয়ে যায়। কেমন? চুনে যদি জল দেওয়া হয় সেটা কিন্তু গরম হয়। তাহলে এটা হচ্ছে তাপমোচী রাসায়নিক পরিবর্তন। মিথেন গ্যাস, CH4 মানে হচ্ছে মিথেন গ্যাস, তাকে যদি অক্সিজেন আমরা পোড়াই তাহলে কার্বন ডাইঅক্সাইড আর জল উৎপন্ন হয় এবং তার সঙ্গে কিন্তু তাপ উৎপন্ন হয়। তাহলে এগুলো হচ্ছে তাপমোচী রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। এখানে বলছে এই জায়গাটা দেখো, ওয়েল্ডিং বা ধাতু ঝালাই যেখানে করা হয় সেখানেও কিন্তু তাপমোচী রাসায়নিক পরিবর্তন হয়। এখানে ওয়েল্ডিং করার সময় অ্যাসিটিলিন গ্যাসকে পুড়িয়ে তাপ পাওয়া যায়। তাহলে ওয়েল্ডিং করার সময় কোন গ্যাসটাকে ব্যবহার করা হয়? তোমাদের প্রশ্নবিচিত্রায় বেশ কয়েক জায়গায় কিন্তু প্রশ্নটা ছিল। মনে রাখবে অ্যাসিটিলিন গ্যাসকে কিন্তু পুড়িয়ে তাপ পাওয়া যায়। প্রায় 2000 থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ কিন্তু উৎপন্ন হয়, অনেকটা তাপ উৎপন্ন হয়। এখানে দেখতে পাচ্ছ ধাতু ঝালাই দেওয়ার কাজে ব্যবহার করা হয় এবং এখানে কিন্তু বেশ কিছু অতিবেগুনি রশ্মি উৎপন্ন হয় এবং চোখের ক্ষতি হতে পারে। তার জন্য বিশেষ ধরনের এক ধরনের চশমা কিন্তু ব্যবহার করে বা এরকম হেলমেট জাতীয় জিনিস কিন্তু পরে তারপরে কিন্তু ঝালাইয়ের কাজগুলো করতে হয়। এই এত উষ্ণতা 2000-3000 ডিগ্রি সেলসিয়াস, এই উষ্ণতা কিন্তু লোহাও গলে যায়। তাহলে এটা হচ্ছে তাপমোচী রাসায়নিক পরিবর্তন। এবার রাইমার্টিনের ক্ষেত্রে দেখো 214 পাতায় এখানে তাপমোচী রাসায়নিক বিক্রিয়া কাকে বলে বলেছে, যে সমস্ত রাসায়নিক বিক্রিয়া তাপ উৎপন্ন হয় বা তাপ মুক্ত হয় তাদের তাপমোচী রাসায়নিক বিক্রিয়া বলে। এখানে বলেছে সালফার ডাইঅক্সাইডকে যদি অক্সিজেনে পোড়ায় তাহলে SO3 মানে সালফার ট্রাই অক্সাইড উৎপন্ন হয়। ডাই অক্সাইড মনে রাখবে মনো মানে হচ্ছে একটা, ডাই মানে দুটো, এখানে অক্সিজেন দুটো আছে SO2, তাই না? SO2 অক্সিজেন দুটো আছে তাই জন্য সালফার ডাইঅক্সাইড। এখানে SO3 তিনটে আছে অক্সিজেন, তাই জন্য সালফার ট্রাই অক্সাইড, ট্রাই মানে তিন। কেমন? আর 2 অণু, তাই জন্য সামনে 2 অণু, তাহলে 2 অণু সালফার ডাইঅক্সাইড অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে 2 অণু সালফার ট্রাই অক্সাইড উৎপন্ন করে, তার সঙ্গে তাপ উৎপন্ন হয়। এটা তাপমোচী রাসায়নিক বিক্রিয়া। কার্বনের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া কার্বন ডাইঅক্সাইড তাপ, এটা তোমরা পড়লে। পোড়া চুনে জল দিলে এটাও তোমরা পড়বে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। এটা কিন্তু সাধারণত তোমাদের পরীক্ষায় দিয়ে থাকে। তার সঙ্গে এটাও করবে, মিথেনটা হচ্ছে সরল হাইড্রোকার্বন। সরলতম হাইড্রোকার্বন মানে কি? তার মধ্যে হাইড্রোজেন এবং কার্বন এই দুটোই কিন্তু আছে, তাই না? হাইড্রোজেন এবং কার্বন আছে বলে একে হাইড্রোকার্বন বলা হয়। অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড এবং এখানে জল, এটা অ্যাকচুয়ালি জলীয় বাষ্প, তার সঙ্গে তাপ উৎপন্ন হয়। এটা তাপমোচী রাসায়নিক বিক্রিয়া। তাপমোচী রাসায়নিক বিক্রিয়ার উদাহরণ এখানে কয়লা পোড়ানো, রান্নার গ্যাসের দহন। এখানে যে জিজ্ঞাসা করেছে দেখো, এখানে কয়লা পোড়ানো, আরো পোড়াচুনে জল দেওয়া, আরো কিছু জানতে চেয়েছে। 2 নাম্বার এবং 4 নাম্বার ফাঁকা আছে, সেখানে তুমি কি লিখতে পারবে? রান্নার গ্যাসের দহন, সেখানেও তাপ উৎপন্ন হয়। খড় পোড়ানো, সেটাও তাপ উৎপন্ন হয়। ম্যাগনেসিয়াম তারকে যদি পোড়ানো হয়, দহন করা হয়, সেখানেও তাপ উৎপন্ন হয়। এই সবগুলো হচ্ছে তাপমোচী রাসায়নিক বিক্রিয়া বা পরিবর্তনের উদাহরণ। আর এরপরে আমরা দেখব তাপগ্রাহী বা তাপ শোষী রাসায়নিক পরিবর্তন। তাপমোচীতে তাপ উৎপন্ন হচ্ছিল, আর এই তাপগ্রাহী যে রাসায়নিক পরিবর্তন সেখানে কিন্তু তাপ শোষিত হবে, তার জন্য এটাকে আমরা বলবো তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন। তাহলে আগে আমরা ডান দিকে প্লাস তাপ লিখছিলাম, তাই না? এই যেগুলোতে প্লাস তাপ লিখছিলাম, তাপ উৎপন্ন হচ্ছিল তার জন্য প্লাস তাপ। এবার তাপ শোষিত হয়, তাই জন্য এখানে এবার লিখবো এবার আমরা মাইনাস তাপ। যেমন এখানে উদাহরণ দিয়েছে যে কঠিন বেরিয়াম হাইড্রোক্সাইড জলযুক্ত ক্রিস্টাল, কেমন? BaOH2.HH2O, কেমন? এর সঙ্গে 8 অণু জল থাকে, তার জন্য এটা একটা কেলাস, কেমন? কেলাস আকার গঠন। এই কঠিন বেরিয়াম হাইড্রোক্সাইড এবং কঠিন অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl এদের মধ্যে যদি বিক্রিয়া হয়, দেখো এক্ষেত্রে বিক্রিয়াটা দেখানো হয়েছে কঠিন, এটা কি? কঠিন বেরিয়াম হাইড্রোক্সাইডের কেলাস, তার সঙ্গে যখন কঠিন অ্যামোনিয়াম ক্লোরাইডের বিক্রিয়া ঘটানো হয় তখন তৈরি হচ্ছে দেখো বেরিয়াম ক্লোরাইড, কেমন? বেরিয়াম ক্লোরাইড, সেটা কেমন দেখতে? সেটা কিন্তু কাদা কাদা মিশ্রণের মতো দেখতে। এর সাথে অ্যামোনিয়া তৈরি হয়, জল উৎপন্ন হয় এবং এখানে মাইনাস তাপ, মানে এই জিনিসটা কিন্তু মিশ্রণটা কিন্তু ঠান্ডা হয়, তাপের এখানে বর্জন ঘটে, তাই না? দেখো রাইমার্টিনেও দেওয়া হয়েছে 215 পাতায়।
এখানেও কিন্তু একই জিনিসটা উল্লেখ করা হয়েছে। এখানে তাপ শোষিত হয়, তার জন্য এটা হচ্ছে তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন। একই রকম এই বিক্রিয়াটা ভীষণ ইম্পর্টেন্ট, চুনাপাথর থেকে পড়াচুন তৈরি। যদি আমরা চুনাপাথরকে তাপ দিই 1000 ডিগ্রি সেলসিয়াস মতো আমরা যদি তাপ দিই, তবেই সেটা ভেঙে গিয়ে ক্যালসিয়াম অক্সাইড, পোড়াচুন এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, তার সঙ্গে তাপ কিন্তু শোষিত হয়। তাপ দিচ্ছে মানে সে তাপটা খেয়ে নিচ্ছে, তাই না? তাপের কিন্তু এখানে শোষণ হচ্ছে, এটাও কিন্তু তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন। এবার আমরা বললাম যে ভৌত পরিবর্তনেও কিন্তু তাপের শোষণ বা তাপের বর্জন দুটোই হতে পারে। যদি ভৌত পরিবর্তনের তাপ উৎপন্ন হয় তাহলে সেটাকে আমরা বলবো তখন তাপমোচী ভৌত পরিবর্তন। আর ভৌত পরিবর্তনে যদি তাপ শোষিত হয় বা তাপ গৃহীত হয় তখন আমরা বলবো তাপগ্রাহী ভৌত পরিবর্তন। কেমন? কিন্তু আমি যেটা বললাম যে ভৌত পরিবর্তনে এই দুটো হতেও পারে আবার নাও পারে, কিন্তু রাসায়নিক পরিবর্তনে হয় তাপ উৎপন্ন হবে বা তাপ শোষণ হবে, মানে গৃহীত হওয়া মানে শোষিত হওয়া, মানে তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন হবে, আর না হলে তাপ উৎপন্ন হবে মানে তাপমোচী রাসায়নিক পরিবর্তন হবে। দুটোর মধ্যে কিন্তু একটা হবে, মানে তাপের কিছু না কিছু একটা পরিবর্তন কিন্তু রাসায়নিক পরিবর্তনে ঘটে। এখানে একটা ভৌত পরিবর্তনের উদাহরণ দিয়েছে যেখানে তাপের শোষণ হয়, মানে তাপগ্রাহী রাসায়নিক পরিবর্তন। কেমন দেখো, জলে যদি অ্যামোনিয়াম ক্লোরাইড মানে NH4Cl যদি দ্রবীভূত করা হয় তাহলে সেটা কিন্তু ঠান্ডা হয়ে যায়। এবার তুমি চাইলে দেখতে মানে থার্মোমিটার দিয়েও দেখতে পারো, বা তুমি এখানেও চোখে লক্ষ্য করতে পারবে, চোখে দেখে। সেটা হচ্ছে যে টেস্ট টিউবের গায়ে দেখবে ফোটা ফোটা জল জমেছে, মানে ঠান্ডা হয়ে গেছে জিনিসটা। তাহলে এটা কি পরিবর্তন? এটা হচ্ছে তাপগ্রাহী ভৌত পরিবর্তন। আর থার্মোমিটার যদি আমরা ডোবাই, প্রথমে ধরো অ্যামোনিয়াম ক্লোরাইড ছিল, সেখানে জল মেশানো বা তার আগে যদি আমরা দেখি তাহলে সেক্ষেত্রে উষ্ণতা মাপলাম, আর জল মেশানোর পর যখন জিনিসটা ঠান্ডা হয়ে গেল তখন যদি আমরা থার্মোমিটার উষ্ণতা মাপি তাহলে দেখবো সেটা কিন্তু উষ্ণতা কমে গেছে, মানে সেখানে কিন্তু ঠান্ডা হয়েছে। কেমন? তাহলে কোন একটা পরিবর্তন দেখো এইখানে এই জায়গাটা কিন্তু তোমাদের জিজ্ঞাসা করে। কেমন? আচ্ছা, অ্যামোনিয়াম ক্লোরাইডটা এখানে দিয়েছে, তোমরা টেক্সট বুক থেকেও করে নিতে পারো, টেক্সট বুকেও একই জিনিসটা দেওয়া হয়েছে, রাইমার্টিনও একই রকম জিনিসটা কিন্তু উল্লেখ করা হয়েছে। এখানে রাইমার্টিনে আমি আর কিছু বলছি না, পরের পাতায় চলে যাব। এখানে এই যে জায়গাটা, জলে অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবীভূত হওয়ার মিনিট 2 মধ্যে দেখা গেল টেস্ট টিউবের বাইরের গায়ে ফোটা ফোটা জল জমেছে। এটা কি পরিবর্তন? এটা হচ্ছে তাপগ্রাহী ভৌত পরিবর্তন। কেন? এখানে উষ্ণতাটা কিন্তু কমে গেছে। দেখো, তাপগ্রাহী ভৌত পরিবর্তন, মিশ্রণের উষ্ণতা কমে গেছে, আশেপাশের বায়ু ঠান্ডা হয়ে আশেপাশের বাতাসটা, ধরো এখানে একটা পাত্র, আশেপাশের বাতাসটা ঠান্ডা হয়ে এর গায়ে জলকণা হিসেবে জমা হয়েছে, তাই না? তাহলে থার্মোমিটার ডোবালেও কিন্তু আমরা দেখতে পাবো যে থার্মোমিটারের উষ্ণতার মান কমেছে, তার জন্য এটা হচ্ছে তাপগ্রাহী ভৌত পরিবর্তন। আর কোন একটা পরিবর্তন রাসায়নিক পরিবর্তন কিনা তা বুঝবো কি করে, সেটা আগে আমরা এখানে দেখি টেক্সট বুকে কি বলে দিয়েছে। দেখো, কোন যদি পরিবর্তনটির সময় কোনো অধক্ষেপ পড়ে তাহলে একটা কেস হতে পারে যে অধক্ষেপ পড়বে, নিচের দিকে কোনো জিনিস স্থিতিয়ে পড়বে, এরকম ঘটনা ঘটতে পারে। 2 নম্বর কেস হচ্ছে যে গন্ধের পরিবর্তন হতে পারে। কেমন? গন্ধযুক্ত কোনো গ্যাস উৎপন্ন হতে পারে, অথবা শুধু গ্যাস নির্গত হলো, বা কোনো সময় কালার চেঞ্জ হয়ে যায়, রঙের পরিবর্তন হয়, তাপ মুক্ত অথবা শোষিত হয়। তাহলে প্রাথমিকভাবে ধরা যেতে পারে যে সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এবার রাইমার্টিনে এখানে দেওয়া হয়েছে যে পরিবর্তনে পদার্থের অণুর গঠনে পরিবর্তন ঘটে সম্পূর্ণ নতুন ধর্মবিশিষ্ট অন্য পদার্থ উৎপন্ন হয় তাকে রাসায়নিক পরিবর্তন বলে। কোন বিক্রিয়ায় যদি নিম্নলিখিত পরিবর্তনগুলি লক্ষ্য করা যায় তবে প্রাথমিকভাবে বলা যায় সেটি রাসায়নিক পরিবর্তন। কি কি ঘটতে পারে, এখানে কি কি দেখে আমরা বলবো, টেক্সট বুকে যেগুলো পড়লাম সেগুলো এবার পয়েন্টের আকারে দেওয়া হয়েছে। যদি বিক্রিয়ার পরে অধক্ষেপ পড়ে তাহলে সেটা রাসায়নিক পরিবর্তন আমরা বলতে পারবো, বা কোনো গ্যাস নির্গত হয় বা বিশেষ গন্ধযুক্ত গ্যাস উৎপন্ন হয়, যদি দ্রবণের বর্ণের পরিবর্তন ঘটে, যদি কোনরূপ তাপ মুক্ত বা শোষিত হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো সেটা হচ্ছে রাসায়নিক পরিবর্তনের উদাহরণ। এরপরে একটা কোশ্চেন দেখো, এটা তোমরা করতে পারো, পোড়া চুনে জল দিলে কলিচুন তো উৎপন্ন হয়, তার সঙ্গে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয় কেন? এখানে বিক্রিয়াটা তোমরা টেক্সট বুকের মধ্যে পড়লে যে ক্যালসিয়াম অক্সাইড আর জল, তাই না? ক্যালসিয়াম অক্সাইড মানে পোড়া চুন, যখন জল মেশানো হয় তখন কলিচুন উৎপন্ন হয় এবং তাপ উৎপন্ন হয়। এটা হচ্ছে তাপমোচী রাসায়নিক পরিবর্তন। এখানে বলছে যে প্রচুর স্টিম নির্গত হয় কেন? আনসারটা হবে তার কারণ এটা হচ্ছে তাপমোচী রাসায়নিক পরিবর্তন, এবং এত তাপ উৎপন্ন হয় এই বিক্রিয়াটাতে যে এই যে জলটা, সেই জলটা কিন্তু বাষ্পীভূত হয়ে যায়। কেমন? তাহলে যে তাপটা উৎপন্ন হয় সেই তাপে জলটা বাষ্পে পরিণত হয়
এবং জল বাষ্পীভূত হয়ে জলীয় বাষ্প তথা স্টিমে পরিণত হয়। তার জন্য যখন আমরা জল ঢালি তখন দেখতে পাই যে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্পও কিন্তু বেরিয়ে আসছে। জলীয় বাষ্প মানে হচ্ছে স্টিম, তাই না? স্টিম কিন্তু সেই পাত্র থেকে কিন্তু বাইরের দিকে নির্গত হচ্ছে। এরপরে ঝালাইয়ের কাজে আমরা তো দেখলাম টেক্সট বুকের মধ্যে ঝালাইয়ের কাজে অ্যাসিটিলিন গ্যাস ব্যবহার করা হয়, তাই না? অ্যাসিটিলিন এবং তার সঙ্গে অক্সিজেন। অ্যাসিটিলিন গ্যাসকে পোড়ানো হয়, পোড়ানো হয় মানে কিসে পোড়াবো? সেটা অক্সিজেনেই পোড়াবো। তাহলে এটা হচ্ছে অ্যাসিটিলিন, তার সঙ্গে অক্সিজেন গ্যাস, এই দুটোর মিশ্রণকে দেখো এক্ষেত্রে অ্যাসিটিলিনের দহনে কত তাপ উৎপন্ন হয়? 2000 থেকে 3000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ এবং তার সঙ্গে আলো কিন্তু উৎপন্ন হয়। যখন ঝালাই করা হয় দেখবে আলোর ফুলকি কিন্তু নির্গত হয়। এই উষ্ণতায় লোহাও কিন্তু গলে যায়। তাই ঝালাইয়ের কাজে অক্সিজেন এবং অ্যাসিটিলিন গ্যাসের মিশ্রণটাকে ব্যবহার করা হয়। এখানে দেখো দেওয়া হয়েছে যে এতে প্রায় 2000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উষ্ণতা কিন্তু সৃষ্টি হতে পারে এবং এখানে তাপ তো উৎপন্ন হয়, এত উষ্ণতা মানে তাপই উৎপন্ন হচ্ছে, তার সঙ্গে কিন্তু আলো উৎপন্ন হয় এবং কিছুটা অতিবেগুনি রশ্মিও কিন্তু এতে থাকে, তার জন্য চোখের পক্ষে ক্ষতিকর। তার জন্য তারা কি করে? বিশেষ ধরনের ফিল্টার লাগানো চশমা পরে কিন্তু তারা কাজ করেন। দেখো এখানে ফিল্টার লাগানো আছে বা চশমাও পাওয়া যায়, সেই চশমা পরেও কিন্তু তারা কাজ করতে পারেন। কেমন? আর এই জায়গাগুলো তো আমরা আলোচনা করলাম, তার নতুন করে কিন্তু এখানে বলছি না। আজকে আমরা দেখো পেজ নাম্বার 99 এত পর্যন্ত আলোচনা করলাম। নেক্সট ক্লাসটা ভীষণ ইম্পর্টেন্ট হবে, তার কারণ হচ্ছে সেই ক্লাসে কিন্তু আমরা জারণ বিজারণ কি, কোনটা জারণ বিক্রিয়া কোনটা বিজারণ বিক্রিয়া, অনেক স্টুডেন্টের ক্ষেত্রে এটা কিন্তু প্রবলেম হয়। জারণ বিজারণ বিক্রিয়া দেখে হয়তো ঠিকঠাক মতো বুঝতে পারো না। নেক্সট ক্লাসে খুব সহজ করে জারণ বিজারণটা বোঝানো হবে। জারণ বিজারণ উদাহরণগুলো আমরা খুব সহজভাবে এক্সপ্লেন করব। তার সাথে জারক কোনটা, বিজারক কোনটা, জারণ বিজারণের সম্পূর্ণ অংশটাই কিন্তু আমরা নেক্সট ক্লাসে খুব ভালো মতোভাবে ডিসকাস করব। আজকের ক্লাসে ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে। যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এবং এই চ্যাপ্টার থেকে যে আগের ক্লাসটি হয়ে গেছে সেটি দেখার জন্য তোমরা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে যেতে পারো অথবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে ক্লাস 8 সায়েন্স 2024 এই প্লেলিস্ট থেকে আগের ক্লাসটি দেখে নিও। এছাড়া তাপ চ্যাপ্টারের সমস্ত নোটস কিন্তু আমরা প্রোভাইড করেছি, সেই ক্লাসগুলো তোমরা কিন্তু ওই প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে। আর প্রশ্ন বিচিত্রা সমাধানের ক্লাসগুলো তোমরা ক্লাস 8 প্রশ্ন বিচিত্রা সেকেন্ড সামেটিভ এই প্লেলিস্ট থেকে অবশ্যই দেখে নিও। তাহলে আজকের ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো। অল দ্য ভেরি বেস্ট।